প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমাদের তরুণরা শুধু বাংলাদেশ নয়, নতুন পৃথিবী গড়তে প্রস্তুত। বলেন, সেই পৃথিবীতে সকল প্রাণী তাদের প্রাপ্য মর্যাদা নিয়ে সম্মানের সাথে বাঁচবে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। পদকজয়ী গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দিতে পেরে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পদক গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বজনরা বলেছেন, রাষ্ট্রে আরও ভালো কাজের চর্চা বৃদ্ধি পাবে। নুরনবী সরকারের প্রতিবেদন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হল 2025 সালের 21শে পদক প্রদান। এবছর 13 ব্যক্তি, সাবজয়ী নারী ফুটবল দল এবং বাংলা লেখার সফটওয়্যার অভ্রর নির্মাতা ডাক্তার মেহেদী হাসান সহ তার টিমকে দেওয়া হয় 21শে পদক। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, টিম ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই। এই বাংলাদেশ যদি তাদের সকলের জন্য না হয়, তাহলে যে ব্যতিক্রমী বাংলাদেশের কথা আমরা বলি, যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সেটা শুধু ভুলি হিসাবেই থাকবে, বাস্তবে আসবে না। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে, কিন্তু আসবে হয়তো একদিন। আর না আসলেই আছি, ভাষামুক্ত থাকুক। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। 21শে পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আগামীতে জীবিত থাকতেই যেন গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখবে সরকার। আশা করি সামনে আমাদের এই যে সরকার, যারা দেশ পরিচালনা করবেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, গুণী মানুষদের হাতে পদক তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি অভিযুক্ত, আমার বাক রুদ্ধ। যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর অভ্যুত্থানের পর এবারের 21 ফেব্রুয়ারি নতুন চেতনা নিয়ে এসেছে। সেই চেতনায় এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। নুরনবী সরকার, 71, ঢাকা। 21শে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবার কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এবার জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। সকালে শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, 2-3টা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নেই। যে ভিভিআইপি এবং ভিআইপি ওনাদের বিদায়ের পরে আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি এবং তার জন্য আমি একটা সময়ও নির্ধারণ করে দিয়েছি। আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। 1-2টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির আওতায় আজ কুমিল্লায় সমাবেশ করছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার সকাল থেকে লাকসামের স্টেডিয়ামে জড়ো হয়েছেন কুমিল্লার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। আর কিছুক্ষণের মধ্যে সমাবেশে ভাষণ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 17 বছর পর কুমিল্লায় এমন বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পেরে আনন্দিত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও 31 দফা কর্মসূচি সফলে দলের পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু জনদাবিতে দেশের 67টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে কর্মসূচি পালন করছে বিএনপি। জনসভার আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, মূল জনসভা কি শুরু হয়েছে কিনা, বিএনপির কেন্দ্রীয় নেতারা কি বলছেন?
17 বছর পরে লাকসামের এই এলাকায় বিএনপির বড় কোনো সমাবেশ আজকেই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির এই লাকসাম মনোহরগঞ্জ উপজেলার এই দুটি উপজেলার থেকে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এখন পর্যন্ত আসছেন। যদিও দুপুর 2টার সময় এই সমাবেশ শুরু হবার কথা, কিন্তু আমরা দেখছি যে একেবারে সকাল থেকেই কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এই লাকসামের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম প্রাঙ্গণে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে বলা যায় জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিনের যে জমে থাকা আক্ষেপ, সেই আক্ষেপ আজকে কিছুটা তাদের মিটছে। আজকে যেহেতু এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সেই জায়গা থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কিন্তু বাড়তে একটা আগ্রহ রয়েছে। তারা প্রত্যাশা করছেন এই সমাবেশ থেকে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এবং যেহেতু সামনে জাতীয় নির্বাচনের একটি আবহাওয়া রয়েছে, যেহেতু একটি সামনে নির্বাচনের একটা প্রস্তুতি রয়েছে দলের, সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন বিএনপি মহাসচিব আজকের এই সমাবেশ থেকে যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী তারা কাজ করে তারা সফলতার দেখা পাবেন। আরেকটি কথা জানিয়ে রাখি যে এই সমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। আপনি জানেন যে এই ধরনের আলোচনা থেকে বিএনপি নেতাকর্মীরা 31 দফার রূপরেখার যেই ভেতরকার যে দিক রয়েছে সেগুলো কিন্তু নেতাকর্মীদের ভিতরে ছড়িয়ে দেবার, তাদেরকে শেখাবার সেই চেষ্টা করেন। সেই জায়গা থেকে আজকের এই সমাবেশটি খুব বেশি তাৎপর্যপূর্ণ। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর এখানে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন তারা আসলে যে অপশাসন করেছেন, সেই অপশাসনের কারণে বিএনপি নেতাকর্মীরা এখানে কখনোই দাঁড়াবার সুযোগটি পর্যন্ত পায়নি। সেখান থেকে তারা প্রত্যাশা করছেন সকল ভেদাভেদ ভুলে আবার যদি জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে আগামী নির্বাচনে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, তারা সেই প্রত্যাশায় কিন্তু করছেন। মন্ডে জানিয়ে রাখি যে দুপুর 2টার সময় এই সমাবেশ শুরু হবার কথা থাকলেও সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছেন, এখন পর্যন্ত বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পর পর আমরা দেখছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জাসাসের শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন, দেশাত্মবোধক গান সহ দলীয় সঙ্গীত তারা কিন্তু আমরা দেখছি যে পরিবেশন করছেন। ঢাকা থেকে শিল্পী আনা হয়েছে, সেই শিল্পীরা এই যে জনসভায় আগত যারা অংশ নিয়েছেন তাদের আসলে এই যে অপেক্ষা করবার যেই ধৈর্য, সেই তাদের যেন ধৈর্যচ্যুতি না হয়, সেই জায়গা থেকে কিন্তু তাদের যেন ধৈর্যচ্যুতি না হয় সেটির জন্যই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখছি আজকে প্রচন্ড রোদ, তারপরেও কিন্তু নেতাকর্মীদের এতটুকু বিরক্তি আমরা দেখিনি। তারা বলছেন যে দীর্ঘ 17 বছরের তাদের যে আক্ষেপ, সেই আক্ষেপ আজকে মিটছে। এখানে রোদ বা কোনো ধরনের আপনি আছেন জনসভা স্থলে, নিশ্চয়ই আরো জানবো এ বিষয়ে পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব। সঙ্গেই থাকবেন দর্শক। দেশ জুড়ে ধারাবাহিক কর্মসূচির আওতায় আজ কুমিল্লায় বিএনপির জনসভার খবরাখবর নিয়ে রহিমুর রহমান যুক্ত ছিলেন। গুম, নির্যাতন, ধর্ষণ সহ গুরুতর অভিযোগে সাবেক এডিশনাল এসপি আলেপ উদ্দিন তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এছাড়া আলেপ ও সাবেক এসপি মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে আদালত পরবর্তী শুনানির দিন 28 মে নির্ধারণ করেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার সকালে জুলাই গণহত্যায় মানবতা অপরাধী মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্যকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল ধার্য করেছে আদালত। এদিকে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে তদন্ত সংস্থা হেফাজতে নিয়ে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করতে এর আগে সময় নেয় প্রসিকিউশন। জুলাই আগস্টের গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছাড়াও গুমের অভিযোগে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।
হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। আর ওই একই মামলায় 2 মাসের সময় দিয়েছেন, 28শে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন, তদন্ত কার্য পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে এই রায় দেয়া হয়। ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেয়। এই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7 নভেম্বর আপিল বিভাগ লিফট ও আপিল মঞ্জুর করে আদেশ দেয়। এর ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের উপর শুনানি হয়। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এবং আমরা যেটা দেখেছি, যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল, সেটি পুনরুজ্জীবিত হলো। অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই 27তম বিসিএস এর উত্তীর্ণ পরীক্ষার্থীর 1137 জনের প্রযোজ্য হবে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবি করে তারা। এদিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ছাত্র শিবিরের সভাপতি জানান, মঙ্গলবার হামলার সময় ছাত্রদল যুবদলের সঙ্গে ছাত্রলীগ কর্মীদেরও দেখা গেছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর তারা ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবি করতে থাকে। পরে তারা সন্ত্রাসীদের লাল কার্ড দেখায়। এদিকে পৃথক আরেক প্রেস ব্রিফিংয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতারা জানান, মঙ্গলবারের হামলার সময় ছাত্রদল যুবদলের সঙ্গে ছাত্রলীগ কর্মীরাও জড়িত ছিল। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বুধবার রাতে কুয়েটের সহকারী রেজিস্ট্রার সাইফুর রহমান বাদী হয়ে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। আমাদের অভিভাবক হলো কুয়েট প্রশাসন। আমাদের অভিভাবক যেহেতু আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, কুয়েট প্রশাসনের যদি এই ব্যর্থতা না থাকতো তাহলে আমাদের কোনোভাবেই এরকম সিচুয়েশন হতো না, এত আমাদের ভাইরা আহত হতো না। আমাদের 6 দফা দাবি যেন তারা সম্পূর্ণরূপে তারা মেনে নেয়, সেই লক্ষ্যে আমরা এখনও ক্যাম্পাসে অবস্থান করছি। তারা যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, আমরা আগামীকালকে থেকে ক্লাসে একাডেমিক কাজে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরো খবর জানাবেন সহকর্মী কনক রহমান। কনক, কুয়েটে লাল কার্ড প্রদর্শন কর্মসূচির কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানান। 12টা 15 মিনিটে হয়ে প্রায় 1:15 পর্যন্ত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পেছনে যে ভাস্কর্য রয়েছে, সেই ভাস্কর্যের সামনে প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা লাল কার্ড প্রদর্শন করছে। লাল কার্ড প্রদর্শনের সাথে সাথে তারা বেশ কিছু প্লাকার্ড বহন করেছে বা প্রদর্শন করেছে। সেখানে লেখা ছিল নো মোর পলিটিক্স ইন কুয়েট, কুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি করা যাবে না। এবং একই সাথে তারা বিভিন্ন ধরনের সরকারের এই সাফল্যের সাথে সাথে যে সমস্ত কর্মকাণ্ডগুলো অছাত্ররা করছে, অরাজনৈতিক সংগঠন করছে, সেই সব সংগঠনের নাম উচ্চারণ করে তারা বলেছেন তাদেরকে কোনো অবস্থাতেই যেন এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া না হয়। শিক্ষার্থীরা বলছেন মঙ্গলবারের ঘটনার পর থেকেই তারা আসলে
একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না এবং তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভিসি প্রভিসি এবং ছাত্র পরিচালকের তাদের দায়িত্ব জ্ঞানহীনতা কর্মকাণ্ড। এবং তারা যদি এই সময় মঙ্গলবার বিকেল থেকে তারা যদি শক্ত অবস্থানে নিতেন তাহলে বোধহয় মঙ্গলবারের ঘটনাটা এত ব্যাপকতা লাভ করতো না। এবং এই কারণে তারা ভিসি প্রভিসি এবং ছাত্র পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। একই সাথে শিক্ষার্থীরা যেটা বলেছেন যে যেহেতু 28 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা ক্যাম্পাসে থাকবেন, ক্যাম্পাসে থেকেই তারা তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদ কর্মসূচিটা তারা চলমান রাখবেন। এবং একই সাথে তারা আজকে রাতের ভিতরে প্রধান উপদেষ্টা, শিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই তিনজনের কাছ থেকে তারা স্মারকলিপিতে তারা বলার চেষ্টা করবেন যে যাতে এই নতুন করে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি এবং কনক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আপনার অডিওটি আনমিউট করে বলুন। কনক রহমান, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কনক রহমান। দর্শক, এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। শান্ত সাকিবকে একদমই মিস করছেন না, ভারতকে নিয়েও ভাবছেন না। নিজেদের সেরাটা দিতে পারলে যে কাউকেই হারাতে পারে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে সেই আত্মবিশ্বাসের কথাই জানালেন টাইগার কাপ্তান। দলের আর নিজের প্রস্তুতি ঘাটতি, এমনকি ওয়ানডেতে দলের সাম্প্রতিক ফর্ম নিয়েও একদমই ভাবনা নেই শান্তর। দুবাই থেকে নাহিয়ান বিন জোসেফের রিপোর্ট। বাসের একদমই পেছনের সারির দিকে বসেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এই ছবিটাই যেন আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রতিচ্ছবি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে এসেছেন এবার, সেই কথাটা দেশ থেকেই বলে এসেছেন। কিন্তু বাস্তবতা বলছে যখনই আইসিসি ইভেন্টে বাংলাদেশ খেলতে আসে তখন প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধনটা কিন্তু একেবারেই ঘটে না। তবে শান্ত এই ইভেন্টে সব কিছুকে ছাপিয়ে ভারতের বিপক্ষে বিগ ম্যাচের আগে আবারও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নিজেদের সেরাটা যখন বাংলাদেশ খেলবে তখন কিন্তু বিশ্বের যে কোনো দলকেই তারা হারাতে পারে। প্রতিপক্ষের দিকে একদমই চোখ রাখছে না টাইগাররা। Yes, obviously. I think if you look at in this format, our team quite balanced, and we believe we can beat any team in this tournament. All team capable to win this trophy, but I'm someone not thinking about opponent too much. If we execute our plan properly, we can beat any team in any day. ঠিক এমন অবস্থায় ভারতের সঙ্গে যখন বাংলাদেশ নামছে তখন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। ভারতের বিপক্ষে সাকিব আল হাসান ব্যাটে বলে দুই দিক থেকেই কিন্তু বেস্ট পারফর্মার। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ভারতের বিপক্ষে, একই সঙ্গে বল হাতেও কিন্তু ভারতের বিপক্ষে সেরা পারফর্মার সাকিব আল হাসান। প্রেস কনফারেন্সে আসার পর সাকিব আল হাসানকে নিয়ে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সাকিবকে আসলে তার অভিষেকের পর থেকে প্রথমবার যখন সাকিব আসলে কোনো আইসিসি ইভেন্টে খেলছেন না তখন তাকে আসলে কতটা মিস করবেন। অনেকটা অবাক করে দিয়ে নাজমুল হোসেন শান্ত অনেকটা আত্মবিশ্বাসী কণ্ঠে মাত্র একটা শব্দে সেই উত্তরটা দিয়েছেন, জি না। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুজনকে ঘিরেও কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। এই দুজন বাংলাদেশের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এবং এই দুজনই কিন্তু আসলে বাংলাদেশকে এই শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচটায় না পুরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো একটা সাপোর্ট দিতে হবে, বড় একটা রোল প্লে করতে হবে। সবশেষ যেই ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সিরিজটা খেলেছিল সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক টু ব্যাক 3টা 50 করেছিল। দারুণ ফর্মে আছেন এই ফর্মেটে।
সুতরাং সব দিক থেকে মুশফিক এবং মাহমুদুল্লাহর উপর কিন্তু বড় একটা ভরসা থাকবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। রিয়াদ ভাই মুশফিক ভাইয়ের বিষয়টা যেটা বললেন, অবশ্যই তারা, আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন, তারা খেলাটা এনজয় করছেন এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কিভাবে বোঝা যাবে। বাট আমি আশা করবো যে তারা তাদের ওই এক্সপিরিয়েন্সটা নষ্ট করবে। যখন প্র্যাকটিস শেষে আসলে বেরিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল, তখন বাংলাদেশের যিনি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনি তানজিদ তামিমের কাঁধে হাত দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। ঠিক শুরুটা যেন বাংলাদেশের আসলে ভালো হয়, সেই বিষয়টাই হয়তো বা তানজিদ তামিমকে বোঝানোর চেষ্টা করছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুধুমাত্র শুরুটা না, শেষটাও কিন্তু বাংলাদেশকে ভালো করতে হবে। পুরো ম্যাচেই একই রকম রোল প্লে করতে হবে ক্রিকেটারদের, অর্থাৎ ভারতের বিপক্ষে, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জিততে হলে অবশ্যই বাংলাদেশকে নিজেদের সেরাটা দিয়েই জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার যে স্বপ্নটা দেখছে, সেটা সত্যি করতে হলে একটা দল হয়ে কিন্তু বাংলাদেশকে খেলতে হবে। তা না হলে এই শক্তিশালী ভারতের বিপক্ষে জেতাটা খুব একটা সহজ হবে না। নাহিয়ান বিন জসিম, ৭১, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ দেখতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন দর্শকদের ব্যাপক উন্মাদনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিয়ান, দুবাইতে বরাবরই ভারতীয় ফ্যানদের দাপট দেখা যায়, এবার সংখ্যায় বাংলাদেশি ফ্যানদের কি অবস্থা দেখছেন, আর ওখানকার উইকেট অনুযায়ী বাংলাদেশের প্লেইং ট্যাকটিক্স কেমন হওয়া উচিত? না, যেটা বলছিলেন এটাই আসলে সত্য। আমরা যখনই সংযুক্ত আরব আমিরাতে, বিশেষ করে দুবাইতে খেলা হতে দেখি, সেখানে কিন্তু ইন্ডিয়ানদের একটা আধিপত্য থাকে। খুব স্বাভাবিকভাবে এখানে যারা থাকেন, যারা মানে প্রবাসী থাকেন, তাদের মধ্যে আসলে ইন্ডিয়ানদের আধিক্যটাই খুব বেশি। তারা আসলে মাঠেও সেই আধিক্যটা ঠিক রাখেন এবং বাংলাদেশি দর্শক যারা এসেছেন তাদের কিন্তু আসলে ছুটি ম্যানেজ করে আসতে হচ্ছে। আমি অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি যারা কিনা একদিনের বেতন স্যাক্রিফাইস করেও কিন্তু আজকে খেলা দেখতে এসেছেন। আবার একই সঙ্গে টিকিট 2 গুণ 3 গুণ 4 গুণ দামে বেশি দিয়েও কিন্তু তারা আসলে কিনে তারপর খেলা দেখতে এসেছেন। একটাই কারণ, বাংলাদেশের খেলা দেখার জন্য তারা খুব বেশি মুখিয়ে থাকেন এবং বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু মাঠে আসেন। আজকেও সেই প্রত্যাশা নিয়ে এসেছেন এবং নাজমুল শান্ত খুব বোল্ডলি আসলে বলেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই এসেছে। দর্শকরাও সেটা বিশ্বাস করে এবং সেজন্য কিন্তু প্রথম ম্যাচটাতে ভারতকে হারাতে হবে এবং ভারতকে হারানোটা একদমই সহজ কাজ নয়। টিম হিসেবে বাংলাদেশকে খেলতে হবে, এটা একেবারেই সবাই খুব ভালোভাবেই জানেন। একজনের পারফরমেন্সে আসলে ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে হারানোটা খুব বেশি সহজ হবে না। বাংলাদেশে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন, তারা আসলে তাদের যে রোলটা সেটা প্লে করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে পেস ইউনিটটা, সেই পেস ইউনিটটাকে নিয়ে যে ভরসা, সেই ভরসা অনুযায়ী তাদেরকে আসলে পারফর্ম করতে হবে। একই সঙ্গে যে স্পিনাররা আছেন তারাও আসলে ভালো একটা রোল প্লে করতে হবে। সবকিছু মিলে কিন্তু বাংলাদেশকে টিম হিসেবে ভালো করতে হবে। যদি বাংলাদেশ টিম হিসেবে ভালো করতে পারে তাহলে কিন্তু এই বিগ ম্যাচে বাংলাদেশ ভারতকে চমকে দিতে পারে। এর আগে 2007 বিশ্বকাপে আমরা দেখেছি তরুণ একটা দল নিয়ে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে আসা ভারতকে হারিয়ে দিয়েছিল। সেই অর্থে কিন্তু আসলে বাংলাদেশ পারবে না বা ক্রিকেটে এরকম অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। আসলে ক্রিকেটে নিজেদের সেরাটা যেদিন দিতে পারবে যে দল, সেদিন আসলে যে কোনো শক্তিশালী দলকেই কিন্তু হারাতে পারে। নাজমুল শান্ত সেই কথাটাই বলেছেন এবং সেদিকে তারা তাকিয়ে আছেন। ঠিক বিশ্বকাপের আগে ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে কথা বলতে দুবাই থেকে নাহিয়ান বিন জসিম যুক্ত ছিলেন। গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে ব্যাংকে 34,500 কোটি টাকার আমানত বেড়েছে। এতে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 17,77,315 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে ব্যাংক খাতে জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল 17,42,798 কোটি টাকা। ডিসেম্বর শেষে প্রায় 2% বা 34,517 কোটি টাকা বেড়েছে। বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় 17,02,589 কোটি টাকা। সেই হিসাবে আমানতের প্রায় 96% ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো। জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল 2,90,436 কোটি টাকা। ডিসেম্বর শেষে তা দাঁড়ায় 2,76,341 কোটি টাকায়। সেই হিসেবে 6 মাসে বাইরে থাকা প্রায় 14,000 কোটি টাকা
ব্যাংকে ফিরে এসেছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রধান কাঁচামাল তুলা আমদানিতে চলতি অর্থ বছরে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ। সম্প্রতি প্রকাশিত ইউএসডিএর প্রতিবেদন বলছে, গত আগস্টে শুরু হওয়া দেশটি 2024-25 অর্থ বছর শেষে বাংলাদেশের তুলা আমদানি বেড়ে 80 লাখ বেলে দাঁড়াতে পারে। যদিও গত অক্টোবরে পূর্বাভাস দেওয়া হয়েছিল চলতি বাণিজ্য বছরে বাংলাদেশের তুলা আমদানি হতে পারে 78 লাখ বেল। এখন সেটি আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়তে থাকায় দেশে তুলা আমদানির প্রবণতা বেড়েছে। গত 2023-24 অর্থ বছরে 75,75,000 বেল তুলা আমদানি করেছিল বাংলাদেশ। ইউএসডি-এর পূর্বাভাস সত্য হলেও আবারও বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ হবে বাংলাদেশ। করোনার আগে ও পরে একাধিকবার বাংলাদেশ বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ হয়েছিল। কেবল রাজধানী নয়, সারা দেশেই যাতে চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি হয় সেই উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান নির্মাতাদের প্রশিক্ষিত করে নির্মাণ করা হবে চলচ্চিত্র। ঢাকা বিভাগ থেকেই শুরু হলো তরুণ নির্মাতা তৈরির এমন একটি কর্মশালা। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। দেশের 8টি বিভাগ থেকে তরুণ নির্মাতারা তৈরি করবেন 8টি চলচ্চিত্র। এই লক্ষ্যে শুরু হয়েছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। নির্বাচিত অংশগ্রহণকারীদের কর্মশালার মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে চলচ্চিত্র নির্মাণের প্রায়োগিক কৌশল। এরপর প্রশিক্ষিত চলচ্চিত্র কর্মীদের সাথে নিয়ে এবছরে নির্মাণ করা হবে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র। যখন আপনারা ওই প্রোডাকশন প্রসেসে যাবেন, শেষ হলো ঢাকা বিভাগের কর্মশালা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এই তরুণ নির্মাতাদের হাত ধরেই আগামীতে তৈরি হবে বিশ্বমানের সিনেমা। আমাদের সময় এরকম এতগুলো মানুষও ছিল না যারা প্রায় একই রকম চিন্তা করে। সেখান থেকে যে আজকে এই যে নুহাস বলল প্রায় 600 or 800 অ্যাপ্লিকেশন করেছে, দিস ইজ এ সাইন যে উই আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। দিস ইজ এ সাইন যে বাংলাদেশের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এরা আসলে কালচারালি নিজেদের আইডেন্টিটিটা জানে, বোঝে এবং তারা তাদের কাজের মধ্যে সেটা রিফ্লেকশন দেখাতে চায়। ঢাকা বিভাগের কর্মশালার প্রশিক্ষক ছিলেন জনপ্রিয় নির্মাতা নুহা সুমায়ুন। তার মতে এমন কর্মশালা থেকে নতুন প্রজন্মের নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। আমাকে সবসময় ইয়াং ফিল্ম মেকাররা মেসেজ করে মাঝে মাঝে যে ভাইয়া কীভাবে শিখবো, কীভাবে বানাবো। মনে হয় যে এই ওয়ার্কশপের থ্রুতে অনেক কিছু হয়তো মেবি আমরা শেখাতে পারবো একটা নেক্সট জেনারেশনকে। যদিও সব কিছু একটা ওয়ার্কশপের থ্রুতে হয় না, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে, বাট তাও ওই স্পার্কটা হয়তো আমরা দিতে পারবো একটা নতুন জেনারেশন। চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে আগ্রহীদের যোগাযোগ তৈরি করা ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ দেওয়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ চলমান থাকবে। আরিফ হক, 71, ঢাকা। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। এরই মধ্যে নিজেদের বক্তব্যে একে অন্যকে আক্রমণ করেছেন দুই নেতা। এরই মধ্যে ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন দূত কেইথ কেলক। এদিকে ফ্রান্স ইউরোপীয় নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের পর জানিয়েছে, নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি একটি বিভ্রান্তিকর স্থানে বাস করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার কিয়েভে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ চুক্তির প্রথম খসড়া প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেন, তিনি রাষ্ট্র বিক্রি করতে পারবেন না। আমি ইউক্রেনকে রক্ষা করছি, তাই আমি আমার দেশ বিক্রি করতে পারবো না। ইতিবাচক যে কোনো কিছু করতেই প্রস্তুত। আমরা নিরাপত্তার গ্যারান্টি চেয়েছি। আমাকে খনিজের মাত্র 50% বলা হয়েছিল। এটা নিয়ে আরো কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র আমাদের $60 বিলিয়ন অস্ত্র এবং প্রায় $32 বিলিয়ন মানবিক বা সরাসরি বাজেট সহায়তা দিয়েছে। তাই সব মিলিয়ে এই অর্থ কোনোভাবেই $500 বিলিয়ন হতে পারে না। জেলেনস্কির এমন মন্তব্যে চটেছেন ট্রাম্প। জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কির ভেবে দেখা উচিত, যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে যেটি কখনো জেতা যাবে না। এটি কখনোই শুরু করা উচিত হয়নি বলে মন্তব্য করেন ট্রাম্প।
চলমান এই দ্বন্দ্বের মধ্যে কিয়েভে সফরে গিয়েছেন ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগ। তিনি জানান, ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই তার এ সফর। এদিকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে উদ্বেগের মধ্যেই দ্বিতীয় দফায় কানাডা ও ইউরোপীয় নেতাদের মধ্যে প্যারিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফ্রান্স সরকারের মুখপাত্র সোফি প্রাইমাস মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের মিত্র হলেও নিরাপত্তার জন্য তাদের উপর আর নির্ভর করা যায় না। ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকিতে রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় তিনি বলেন, ইউরোপ এবং ইউক্রেনের উপস্থিতি ছাড়া কোনো স্থায়ী শান্তি অর্জিত হবে না। সৃষ্টি ঘটক, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।